অধ্যাপক পঞ্চানন সরকার, ঋত্বিকা আচার্য, কৃষ্ণপূর্ণ ভট্টাচার্য, মহাজ্ঞানী। এরা কত বড় জ্ঞানী জানবেন এই পঞ্চানন সরকার? শুনে রাখবেন, তখন পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগতে ছেলেরা মেয়েরা সবাই পড়াশোনা করছে। মেয়েদের মায়েদের একটা জায়গায় পড়ায় টিচার, ছেলেদের আলাদা জায়গায় পড়ায়। এই অধ্যাপক পঞ্চানন সরকার তার এই ছেলে মেয়েরা যখন আজকালকার মাধ্যমিক তখনকার সময় ম্যাট্রিকুলেশন দেবে, পাবনা শহরে যেতে হবে হাই স্কুলে পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে এসেছে, তারা সবাই পাস করেছে। সেখান থেকে পাস করার পরে ওই পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি করতে হবে। সেই কলেজে ভর্তি করার সময় যখন গিয়েছে, তখন সেই টিচাররা সঙ্গে করে নিয়ে যেতে টিচারদের ফিরিয়ে দিয়েছে যে এইসব ছেলে মেয়ে তো ঠিক ক্লাস করে পড়াশোনা করেনি, তাই এদেরকে আমরা ভর্তি নিতে পারবো না। বলে তাহলে আপনি ইন্টারভিউ নিন। বলছে এদের ইন্টারভিউ নেবো না, এদেরকে যারা লেখাপড়া শিখিয়েছে সেই টিচারদের ইন্টারভিউ নেব প্রত্যেকটা বিষয়ের উপরে। বাংলা সাহিত্য, দর্শন, কলা, বিজ্ঞান, অঙ্ক সবকিছু বিষয়ে আমি লেখাপড়া সব জানতে চাই টিচারদের। ওই টিচারদের পাঠিয়ে দেবেন, আমরা পরীক্ষা নেব, তাদের ইন্টারভিউ নেব। ঠাকুর এখানে যখন বলছেন, ঠাকুরের মুখখানা কেমন গম্ভীর হয়ে উঠেছে। সেখানে অধ্যাপক পঞ্চানন সরকার বসে আছেন। একটু আগে বলছিলাম যেদের জ্ঞান গুণের কোন সীমা পরিসীমা আঁকা যাবে না। এরা যে কত বড় বিদ্বান, কত বড় জ্ঞানবান ব্যক্তিত্ব, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজত্বে না গেলে বোঝা যাবে না। পঞ্চানন সরকার বসে আছেন, ঠাকুরকে ঢিপ করে একটা প্রণাম করে বলছেন, ঠাকুর আপনি অত চিন্তা করছেন কেন? যতগুলো বিষয় আছে সব বিষয়গুলো আমি ইন্টারভিউ দিয়ে আসবো। আমি পাবনা কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলব এবং সমস্ত বিষয় ইংরেজি, বাংলা, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক ইত্যাদি সব বিষয়ে আমি পরীক্ষা দিয়ে আসবো তাদের কাছে। তারা ইন্টারভিউ যা প্রশ্ন করবে উত্তর দিয়ে আসবে। আপনারা চিন্তা করে এতগুলো মাস্টার যাবে না, আমি একাই যাবো। একটা মানুষ বলছে আমি ইংরেজি, বাংলা, দর্শন, সাহিত্য, কলা, অঙ্ক, বিজ্ঞান সবকিছু পরীক্ষা দেব, এত বড় ক্ষমতা নিয়ে যাচ্ছেন তিনি। তার সঙ্গে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সবাই কথা বলে স্তম্ভিত হয়ে গেছে। একটা মানুষ এত বড় জ্ঞানবান হতে পারে, সমস্ত ভাষায় অনর্গল কথা বলতে পারে, সমস্ত বিষয়ের উপরে বলছেন আপনি কি করতে পারেন? বলে আমি সমস্ত বিষয়ের মাস্টার ডিগ্রি করাতে পারি, কোনো বই না পড়ে। কোন বই না পড়ে আমি মাস্টার ডিগ্রি করাতে পারি। ক্যালকুলাসের বিএসসির অঙ্কগুলো আমি করি ঘুমিয়ে ঘুমিয়ে, ওটার জন্য চোখ চেয়ে দেখতে হয় না। দ্যাট ইজ পঞ্চানন সরকার। এমন তো পণ্ডিত ব্যক্তিত্বরা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ তলে বসে আছেন। বিজ্ঞান আচার্য, কৃষ্ণপূর্ণ ভট্টাচার্য, সিবি রমনের বন্ধু, একসঙ্গে যিনি রিসার্চ করছেন, তিনি প্রশ্ন করলেন, ঠাকুর আপনি তো নলটি ধরে মুখে দিয়েছিলেন, তো অতবার ধরে হাত ধোয়া, অতবার ধরে মুখ ধোয়া, এটার কি প্রয়োজন ছিল? সঙ্গে সঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, শোনেন কেষ্টটা, একটা কথা কই আপনাদের, আমি এই নলটা ধরে হাতটা ধুইলে আপনারা কখনো ঠোঁটে হাত দিয়ে অন্তত হাতটা ধুইবেন। এই আচরণশীল আচার্য পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে এই সংকট সৃষ্টির আগেই সংকট নিরসনের, সংকট মোচনের বিজ্ঞানটা আমাদের সামনে আচরণ দ্বারা শিখিয়ে গিয়েছেন। আর সেই কথাটা আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যতবার বাইরে থেকে আসবে কে অমুক করবে তমুক করবে, 50 বার হাতে স্যানিটাইজ করতে থাকো, হাতের রং নষ্ট করতে থাকো, মুখে মাস্ক পরে থাকো। কেন? সারা বিশ্ববাসীকে কি বানিয়ে দিল? আমরা দেখেছি পালাগাই বোধহয় এখনো চলে, গরুর মুখে একটা জালতি করিয়ে দেওয়া হোক যাতে পরের বাগানে কোনো গাছপালা না খায়, সেই জন্য মুখে জালতি দেওয়া। আজকের আমাদের মানুষগুলোকে গরুর মতো মুখে জালতি করিয়ে দেওয়া হলো, আমরা সেইটা পরে চলতে থাকলাম। একটা মানুষকে একে আমরা মুখোশধারী মানুষ, প্রত্যেকটা মানুষ যারা আমরা আছি, কেউ মাস্টার, পণ্ডিত, শিক্ষিত, অশিক্ষিত, সবাই সবাই সবাইকে আমরা কেউ কিন্তু চিনতে পারছি না। আমরা ভিতরে একরকম, মুখে একরকম, ব্যবহারে একরকম, আচরণে একরকম, সব রকম করে চলেছি নিত্য নিরন্তর। আমি আমাকে চিনতে দিচ্ছি না কাউকে, আমি আমাকেও চিনি না, আমি কি চাই তা আমি জানি না।
আমি কি বলতে চাই আমি বুঝি না, না বুঝে কথাগুলো বলা আমাদের অভ্যাস। আর আমাদের অনিয়ন্ত্রিত অশিক্ষিত মানুষগুলো তাদেরকে এন্টু দিয়ে দিয়ে বলে, আহা তুমি যে কি কইলে, তোমার এত জ্ঞান, তোমার বোধ এত পাকা, একদম সিন্ধু বাচ্চার তুলে টাকা নেই। এই সবগুলো আমরা দেখি, কিন্তু সেগুলো যে কাঁচা, বড্ড কাঁচা, সে বোধটা আমাদের চরিত্রে কিন্তু জানা নেই। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর করে তোমরা জানিয়েছে। আজকে একটা স্ত্রীকে জিজ্ঞেস করুন তো, হ্যাঁ গো মা, বলো তো মা, তোমার শ্বশুর মশাই যদি তোমাকে বলে ভোর 4টার সময় আমার গরম জল লাগবে মা, আমি গলায় একটু গার্গেল করি, বুড়ো হয়েছি তো আমার একটু কাশি হয়। আমার বাস্তবে দেখা, বুঝলেন, আমার একজন কি বলবো মানুষ কন্যা, যাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি, তাকে আমি নিজের হাতে ভিক্ষা করে বিয়ে দিয়েছি। বাস্তব ঘটনা। তার বাড়ি থেকে এই 1 কিলোমিটার দূরে বিয়ে হয়েছে। পাত্রপাত্রী দেখাশোনা করে, খোঁজাখুঁজি করে, ঘটক মারফত যোগাযোগ করে, কোনো প্রেম প্রেম করে না, বিয়ে হয়েছে। বিয়ে উঁচু ঘর, মেয়েদের থেকে তারা উঁচু, তারা কুলীন কায়স্থ ঘোষ, এরাও কায়স্থ, কিন্তু 72 ঘরে বিয়ে হয়েছে। বিয়ে রাত্রে হলো, আমি বললাম যে যার কেউ নেই, তিনি আছে, সবকে আপন করার চেষ্টা করে, সব জায়গায় যে সে আপন পায় তা কিন্তু না। তাই আমার একটা গান লিখেছিলাম, আধুনিক গান, আজ থেকে প্রায় 50 বছর আগে। পরকে আপন করে যাদের আপন মেলে না, তাদেরই গান গাই রে আমি, তাদেরই গান গাই। এটা অনেক বছর আগে আধুনিক গান লিখেছিলাম, সুরও দিয়েছিলাম বটে। সেই পরকে আপন করার একটা স্বভাব। পরের দিন সকালবেলা ভাবছি, আমার এই মেয়েটা গেল শ্বশুর বাড়ি, কি করবে, ভালো করে শ্বশুর শাশুড়িকে কি করবে, ও তো বেলা 9টার আগে ঘুম থেকে ওঠে না, শ্বশুর বাড়ি থেকে এরকম বেলা করে যদি ঘুম থেকে ওঠে, হায় 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 হায়, খুব গন্ধনা ঘর করে গো। বলে আমি পরের দিন সকালবেলা তার মাকে বলছি, এই শোনো, আমি মনার কাছে যাচ্ছি, বুঝলে, আমি মনাকে একটু দেখে আসি। তো যে মা যাবেন না, যাবেন না, হ্যাঁ কালকে হচ্ছে আমরা বউ ভাতে যাবো, যখন আপনারা যাবেন তখন মেয়েকে দিয়ে দেখবেন, এখন যাবেন না, কালকে সবে রাত সন্ধ্যাবেলা তারা কোনে বর গেল, আপনি আজকে সকালবেলা যাবেন, এই মা কি লজ্জা, কি লজ্জা। আমি শুনবো কেন, ওদের কাছে কিছু না বলে হাঁটতে হাঁটতে সোজা ওদের বাড়ি চলে গেছি। যেতে আর নিচের তলা তার শ্বশুর মশাই আছেন, বয়স্ক পণ্ডিত মানুষ, ঘোষ, কুলীন ঘোষ। আরে ব্যানার্জি বাবু আপনি এসছেন, আরে অফিসে ডাক দিয়েছে, চলে এসো। চলে এসে দেখে যে আমি, আমার দিকে চোখ রাঙিয়ে রেঙে ইশারায় চোখ রাঙাচ্ছে যে তুমি এখানে এলে গেল, এখানে এলে গেল, আমার দাঁত খেয়েছে। আরে আমি যেন অপরাধীর মধ্যে বসে আমি ঘোষের আড়ালে থাকার চেষ্টা করছি। মেয়েটি বললো, বৌমা তুমি একটু চা দাও, তোমার চা এনে দিয়েছে, দিয়ে এখন চা দিতে দিতে বলছে, এক্ষুনি তুমি চলে যাবে এখানে থেকে, এক্ষুনি তুমি চলে যাবে। আমি চাটা খেয়ে এই ফাঁকে ওই মেয়েটিকে বলছে, আচ্ছা বৌমা শোনো, এতদিন তোমার বড় যা, আমার বড় বৌমা আমাকে ভোর 4টায় উঠে গরম জল করে দিল, তুমি কি আজ থেকে ডিউটিটা নিতে পারবে? ভোর 4টায় উঠে গরম জল করে দিতে খাইছে আমার বউ, ধক 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 করতে বুঝলেন হাটের পেটে। তারপরে কি বললেন, তারপরে তুমি একটু চা করে দেবে, লিকার চা। তো বলছে, হ্যাঁ বাবা বাবা, আমি খাইছি। ও যখন চলে গেল, আমি একটা কথা বলবো বলে কি করবো, জল ফেলাচ্ছে, বাস্তব ঘটনা বলছি, একটা কথা বলবো দিয়ে আমি অন্য মানুষ, আপনার কাছে করজোরে একটা ভিক্ষা চেয়ে যাবো। বলছি কি, আমার এই মেয়েটা না বেলা 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না, তো ও যদি আপনার কোনোদিন ফেল করে, ছোট্ট মেয়ে বলে একটু ক্ষমা করবেন, ও এখনো 18 বছর পূর্ণ হয়নি, আপনি একটু ক্ষমার চোখে দেখবেন কেমন, এইটুকু আমার আপনার কাছে নেবে। আমার চোখের জল দেখে ঘোষ মশাই বলছে, চোখে উঠে এসে দড়িয়ে ধরে বলছে, কি ভাই বাবু, আপনি আমার বাড়িতে এসে চোখের জল ফেলছেন, আপনি চিন্তা করবেন না, ওটা আমার ছোট মেয়ে। বউ ভাতে গিয়েছি, গিয়ে আগে ঘোষের ঘরে ঢুকেছি, ঢুকে বলছি, এই যে ঘোষ মশাই আজকে ভোরবেলা আপনাকে চা জল দিয়েছে কে? বলছি কেন, ছোট বৌমা। বৌমা টুক করে তলায় গিয়ে বলছি, আরে মা তুই কি করে দিয়ে, বলে তুমি আমাকে মোবাইল কিনে দিয়েছিলে, সে মোবাইলটা আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ভোর 4টায় উঠে মুখ টুক ধুয়ে কাপড় চোপড় ছেড়ে আমার শ্বশুর মশাইকে জল গরম করে দিলাম।
তুই তো মা প্রতিদিন সকালবেলা উঠে পারবি? আমি খুব পারবো। আরে তুই 9টার আগে উঠছিস না, এখন পারবি কি করে? হ্যাঁ এখন পারবো। আজকে সে কিন্তু সংসারে গার্জিয়ান, তার বড় যাও কিন্তু বলে অমুক, আমি তার নামটা বলবো না, অমুক আমি কি এটা করবো? সে বলে হ্যাঁ দিদি ভাই তুমি করো। ভাসুর এসে বলে অমুক কি বাজার আনতে যাবো, সে নিরামিষ খায়, কট্টর নিরামিষ খায়। আমি সাথীর বাড়িতে বিয়ে হয়েছে কিন্তু আজ পর্যন্ত তার কম্প্রোমাইজ করেনি। আমি বলি সম্মান একটা কথা বলি, আমার ঠাকুর কালিদাস মজুমদারের মেয়ে দীপালি তার নাম, আমার ছোট বোনের মতো সে। কালিদাস মজুমদারের মেয়ে যখন বিয়ে করবে রবীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, একজন রাশিয়ান আমেরিকা ফেরত একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার বাড়ি থেকে প্রস্তাব এসেছে। দীপালি অপূর্ব সুন্দর দেখতে, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায় অপূর্ব সুন্দর দেখতে। এই বিয়ের সময় যখন প্রস্তাব এসেছে, ঠাকুর বলছেন বিয়ে দেওয়াই লাগে, কুলীন ঘর, বিয়ে দেন কালিদাস, বিয়ে দিয়ে দাও। তখন দীপালিকে দেখে বলেছিলেন ঠাকুর, হ্যাঁ প্রতিদিন তুই ভাতে ভাত খেয়ে থাকতে পারবি তো? ও তো বড় চাকরি করে, যদি মাছ মাংস খেতে চাই শ্রদ্ধা করে রান্না করে দিবি তো? তারপরে তুই স্নান টান সেরে একটু আলু ভাতে ভাত খেয়ে নিয়ে তুই পরম পিতার নাম করে আনন্দে থাকতে পারবি তো? তাহলে তুই এখানে বিয়ে কর, তুই সুখী হবি। সে বলেছিল হ্যাঁ ঠাকুর আমি পারবো। আজকে পরম পুরুষের রাজত্বে কি হয় জানেন? ম্যাজিক। মাগো আপনাদের কাছে একটা কথা বলি, পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর লোকজনের জগতে কি যে হয়, প্রত্যেকটা কেমন করে এই সংকট মোচন হয়, তার দয়ালের রাজত্বে না গেলে আপনারা কেউ টের পাবেন, আমরা কেউ বুঝতে পারবেন না কোন রাজত্বে আমরা এসে পড়েছি। পরম পুরুষের এক ভক্ত পরিবার, তার একটি মেয়ে অত্যন্ত কালো, কুচকুচে কালো মেয়ে। যত পাত্র দেখে আসে সব মেয়েটাকে দেখে তারা সব ফিরে যায়, বলছে না এত কালো মেয়ে হয় বিয়ে হয়। তখন এরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে স্বামী স্ত্রীতে প্ল্যান ডিসিশন নিল যে আমরা এই ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরের কাছে মেয়েটা দিয়ে আসবো, দেব দেবতার ঘরে ছেড়ে দেয়, মেয়েটাকে ঠাকুর বাড়িতে দিয়ে আসবো, কারণ মেয়েটা বড় হয়ে উঠবে, কোথায় কি হবে বাবু দরকার নেই, ঠাকুর বাড়িতে দিয়ে আসি। যার নেই কোনো গতি তার এই অনুকূল গতি আছে, অনুকূলের কাছে চলে গেছে, গিয়ে বলছেন ঠাকুর আপনার কাছে মেয়েটা রেখে দিলাম। বলছেন হ্যাঁ আমার কাছে থাকবে তো, আমার নেই। ঠাকুর সাগরে তাকে রাখবে, পরম আদরে তাকে নিজের খাটে বসালেন, নিজের মেয়ের মতো করে বসালেন, বসে তাকে রাখলো। তার মা বাবা চলে গেল, মেয়েটি আছে। ঠাকুর তার ঋত্বিক দেবতাদের বললেন যাও পাত্র খুলে, আমার মেয়ের এই গুণাগুণ তোমরা সবাই পাত্র খুলে। পাত্রপক্ষ এসেছে, একসঙ্গে বাবা মা কাকা জ্যাঠা এবং পাত্র স্বয়ং এসেছে। পাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম দেখতে যাচ্ছে, সেই সঙ্গে পাত্রীকে দেখতে যাচ্ছে। ঠাকুর উঠে দাঁড়িয়ে যেমন করে একজন কন্যাদায়গ্রস্ত পিতা হাত জোড়ো করে আপ্যায়ন করে, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিন দুনিয়ার মালিক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমন্ত্রণ করে উঠে দু হাত জোড়ো করে বলছেন আসেন দাদা আসেন। বলে মেয়েকে দেখেছে, পাশে বসিয়েছে, তার বিশাল চৌকি 9 ফুট বাই 9 ফুট চৌকি, তার পাশে বসিয়ে বলছেন এইটা আমার মেয়ে। এত সুন্দর মেয়ে আর হয় না, সবাই চমকে উঠেছে, বাবরে বাপ এত কালির মতো সুন্দরী, আমার সুন্দর মেয়ে হয় না। ঠাকুর বলছে এত কালো কুচকুচে মেয়েটা হচ্ছে সুন্দর মেয়ে হয় না, কিন্তু কেউ না বলতে দিতেন না। এই হচ্ছে হ্যাঁ সূচক, এই হচ্ছে পুরুষোত্তম। প্রত্যেকটা জীব জগৎকে হ্যাঁ করিয়ে তিনি ছাড়তেন, তার সামনে না বলেছেন আমি অন্তত আমার জীবন ভরে কখনো দেখিনি। তার ইডিওলজিতে কোথাও নেই, তার ঘটনা তার জীবনের মধ্যে এমন একটি মানুষ নেই তার কাছে গিয়ে না বলেছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই হ্যাঁ, তিনি পজিটিভ পার্সোনালিটি, সমস্ত না সূচককে হ্যাঁ সূচকে রূপান্তরিত করতেন। বলছেন এমন সুন্দরী মেয়ে পাবেন না দাদা, বলেই বলছেন একটা কথা জিজ্ঞাবো আপনাদের। ওদের কিছু বলার আগেই প্রশ্ন করে দিচ্ছেন, বলছে কি সুন্দরের ডেফিনেশনটা কি দাদা? সুন্দর কারে কয় আপনারা কি জানেন? আপনারা যারা ইচ্ছায় অনিচ্ছায় শুনছেন, জ্ঞানী গুণী সাধু সজ্জন মন্ডল, এই এলাকার বিভিন্ন মানুষ এবং এখানে যারা উপস্থিত হয়েছে, আপনারা কি জানেন সুন্দরের ডেফিনেশনটা কি? সুন্দরের সংজ্ঞাটা কি? সুন্দর কাকে কয় আমরা জানি না। সুযুক্ত অঙ্গ, যার ভিতরটা খুব সুন্দর,
সেই সুন্দর। বলছেন যার সংস্পর্শে, যার দর্শনে, যার দেখায়, যার আচরণে ব্যবহারে সমস্যার মধ্যে একটা মানুষের অন্তর রাজত্ব আনন্দ ফুলে ফুলে ওঠে, সেইটাই কিন্তু সুন্দর। দেখবেন একটা সুন্দর ফুটন্ত ফুল দেখলে আমাদের খুব আনন্দ হয়। একজন মানুষের সুন্দর ব্যবহার দেখলে খুব আনন্দ হয়। সুন্দর ব্যবহার যদি করে, যেমন ধরুন আপনি হয়তো কারো বাড়িতে গিয়েছেন, আসুন দাদা আসুন, বসেন দাদা বসেন, এই আপ্যায়ন যদি দেখেন আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে। সে সুন্দরী না অসুন্দরী এগুলো কিন্তু বিচার করবেন না, আপনারা বিচার করবেন আহা কি আপ্যায়ন, কি আদর, কি সম্বর্ধনা আমাকে করছে, এর নাম সুন্দর। প্রত্যেকটা মানুষের হৃদয়ে রঞ্জন করতে পারে যার আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার, তার নাম সুন্দরতা। তার জন্য ভিতরটা সুন্দর হওয়া চাই, সত্তা সুন্দর হওয়া চাই, যার মধ্যে এক্সিস্টেন্সিয়াল গো অফ লাইফ, যার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বর্তমান হয়ে আছে, এমন তো একটা ব্যক্তিত্বই হচ্ছে সুন্দর বা সুন্দরী। ঠাকুর বলছেন আমার এই মেয়েটা কিন্তু তাই। আমি কই কি দাদা, আমার মেয়েটাকে একবার নিয়ে দেখেন না, আমার মনে হয় আপনাদের জীবন ধন্য হবে। এরা ভাবলেন যে সত্যি তো সুন্দরী সংজ্ঞা জানতাম না, এই মেয়েটা যদি সত্যি সুন্দর হয় তাহলে নিয়ে যাই। বিয়ের যথারীতি বিয়ের ডেট হলো, বিয়ে হলো ঠাকুর বাড়িতে। মেয়ের মা বাবাকে ডেকে পাঠালেন, তারা এলেন, বিবাহ টিবাহ সম্পন্ন হয়ে গেল, মেয়ে গেল। আরে আপনি অষ্টমঙ্গলার দিনে তো ফেরে, মেয়ে জামাই সব তো আছে, অষ্টমঙ্গলার দিনে মেয়ে জামাই এলো না। মেয়ের মা বাবা ভাবছে হায় 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 হায়, এই কালো মেয়ে তো একে দেখে জামাই বাড়িতে ঘেন্না করেছে, শ্বশুর শাশুড়ি সব নেগলেক্ট, নিশ্চয়ই একটা কেমন কেমন হয়ে গেছে বলে এরা ঠিক বটে বটে। সবার মধ্যে খুব ঢিপ 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 করছে, ঠাকুর কিন্তু নির্বিকার করতেছে। আপনি এমনকি ঋত্বিক দেবতারাও কিন্তু ভয় পাচ্ছে, এটাও কি বললো রে বলো, অষ্টমঙ্গলা ফিরিয়ে গেল তো মেয়ে জামাই। অষ্টমঙ্গলা পার হয়ে গেল, মাস পার হয়ে গেল। এর মধ্যে শ্বশুর বলছেন বৌমা তুমি আমার ছেলেকে নিয়ে একবার যাও বাপের বাড়ি। না বাবা এখন যাও না। ছেলেকে বলছে তোর বউকে নিয়ে যা। শাশুড়ি মা বলছে কতদিন লেগে থাকবে, একটা বাচ্চা মেয়ে এখানে এসছে, তুই কোনো বিবেচনা নেই, মেয়েটাকে নিয়ে যা। আরে জামাইকে বলছে শোনো, মা বলেছে, বাবা বলছে, জ্যাঠা বলছে, কাকা বলছে, তোমার তুমি চলো বাপের বাড়ি যাই, দুদিন ঘুরে আসি চলো। বলছে না। এদিকে মেয়ের মা বাবাকে পাঠায়, ফিরে আসে, মেয়ের মা ভাবছে আমার মেয়ের ঘর বোধহয় বড্ড জ্বালাতনে ঘর করছে। মা তো তাই একদিন খুব কাঁদছে, ওগো তুমি যাও আমার মেয়েকে বলো যে 24 ঘন্টার জন্য জামাই আর মেয়ে আসুক, 24 ঘন্টা পরে চলে যাবে, একটা রাত এখানে কাটতে যাবে। তা গিয়ে অনেক বলতে এবারে ছেলের বাপ বলছে বিআই মশাই নিয়ে যান, জ্যাঠা মশাই বলছে নিয়ে যান। আরে আমরা এত বলিও যেতে চাই না, আপনি নিয়ে যান। জামাই বলছে বাবা তুমি নিয়ে চলো, আমিও সঙ্গে যাচ্ছি। ও যেতে চায় না। তো অনেক ভিড় সুযোগ দেখ তোর মাকে দেখে রোগা হয়ে গেছে, যাবে সমস্ত রেডি। বাবার হাতে সুটকেস মানে পোর্টম্যান, এইটা সুটকেস দিয়েছে, তখন টিনের সুটকেস, বুঝলেন, সুটকেস দিয়েছে, বাবা হাতে করে নিয়ে বেরিয়ে যাবে। আর উনি যখন বারান্দা থেকে নামছেন, জামাই সঙ্গে আছে স্বামী, মাকে প্রণাম করছেন, শাশুড়ি মাকে, জেঠু শাশুড়ি মাকে, কুড়ো শাশুড়ি মাকে, বাবাকে, কাকাকে, জ্যাঠাকে, সবাইকে প্রণাম করে সবার কাছে বিদায় দিচ্ছেন, চোখের জল ফেলতে ফেলতে। আর সবাই হাতে কাঁপছেন, এসো মা এসো, এসো মা এসো। কিন্তু যেই ঘর থেকে বেরিয়ে আসছে সবাই টুকরে টুকরে ভিতরে ভিতরে কাঁপছে। আর যখন বারান্দা থেকে নিচে নামবে বইতে ভেগে, তখন ওই খাঁচার পাখিটা, টিয়া পাখিটা খিচে করে ঝাট করে ওই ডানা মেলে ওই খাঁচার মধ্যে শুয়ে পড়েছে। তো হচ্ছে এই শোন, তোর জন্যই ছাতু দিয়ে গেলাম, এই ছোলা দিয়ে গেলাম, আর আমার মাকে বলে রেখেছি, আমার মা মানে শাশুড়ি মা, আমার মা। বলিস না আমার শাশুড়ি না, বাবা আর এই মেয়েটি কি বলছে, আমার মাকে বলে রেখেছি তোদের জন্য ছাতু ছোলা ইত্যাদি দেবে সাজিয়ে গুজিয়ে, তুই চিন্তা করিস না, আমি আসি। কিন্তু পাখিটা আবার ঝটকে ঝটকে আবার অনেক বেশি শুয়ে গোয়াল ঘরে গিয়েছে, গিয়ে গোয়ালের গরুর গলায় হাত গুলি গুলি বলছে শোন কমলি, শোন সামলি, সবাইকে দেখে দেখে বলছে আমি একটা দিনে চলে যাচ্ছি, বুঝলি, এই দেখ খড় কেটে রেখে গেলাম, মাকে বলেছি
জ্যাঠাইমাকে বলেছি, খুড়িমাকে বলেছি, সবাই তোকেদের গুছিয়ে টুচিয়ে দেবে, তোরা কিন্তু কেউ খারাপ মনে করিস না, আমি যাবো আর আসবো। গরুগুলো ঝাটকাতে ঝাটকাতে যে যার মতো শুয়ে পড়লো, আর সবার চোখ থেকে অজরে জল পড়াচ্ছে। কুকুরটা কেউ করছে, বিড়ালটা কেউ করছে, সবার মাথায় হাতটা বুঝিয়ে 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 যাচ্ছে। কুকুরটা কিন্তু আঁচলটা ছাড়ছে না। দরজা যখন সদর দরজা পার হবে, কুকুরটা আঁচলটা ছাড়ছে না। বাবা! সঙ্গে সঙ্গে বাবা ফিরে ভাবছে কুকুর কোথায় কামড়েছে। বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছে, যে তার ঘরে কাজ ছিল সবাই বেরিয়ে পড়েছে। বৌমাকে কামড়ে দিল নাকি? ছুটে এসছে, কি হয়েছে মা? বাবা তুমি যাও, আমার যাওয়া হলো না, আমার যাওয়া হবে না বাবা। বলে কেন? দেখতে না কুকুরটা আমার আঁচল ছাড়ছে না, বিড়ালটা কাউ কাউ করে আমার পায়ের কাছে লটকাচ্ছে, গোয়ালকে দেখো গরুগুলো কাঁদছে, দেখো দেখো তোমার জামাই কেমন করে কাঁদছে, দেখো আমার বাবা কেমন করে কাঁদছে, আমার জ্যাঠার শ্বশুর কেমন করে কাঁদছে, শাশুড়ি মা কেমন করে কাঁদছে, তুমি দেখো। আমি এদের ফেলে যাবো না, আমি এদের ফেলে যাবো। তুই আমার গর্ভধারিণী জননীকে বলো আমি তার অভাগিনী মেয়ে, আমি যেতে পারলাম না, আমাকে যেখানে দিয়েছি তাদেরকে আমার দেখতেই হবে। এখন মা আপনারা তেমন করে করেন তো, শাশুড়ি মা তেমন করে নির্ভর করতে পারে তো আপনাদের? হ্যাঁ, শ্বশুর মশাই কি তেমন করে পারে নাকি? ঠাকুর রঘুচন্দ্র ভারী সুন্দর করে বলছেন, শোন মা, তোর স্বামীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবি, একটা কথা পালন করবি না। বলে কোন কথা বাবা? ঠাকুর বাবা কোন কথা শুনবো না? যদি তোর শ্বশুর শাশুড়ির বিরোধিতা করে তোর স্বামী, সেখানে কিন্তু তুই তোর স্বামীর বিরোধিতা করবি। হ্যাঁ গো মা, হ্যাঁ গো দাদা, হ্যাঁ গো ছেলেরা, তোমরা কি পারবে? সংকট কি ওই 3 পয়সার করোনা? ও তো 2 বছর পরে চলে গেল নিজে থেকে। সংকট তো ঘরে 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 সংকট, আচরণের সংকট, চলনের সংকট, বলনের সংকট, প্রতিটি মুহূর্তে সংকট সৃষ্টি হচ্ছে। লক্ষ্য করেছে? এই সংকট গুলো মোচন করবে কে? দিন দিনিয়ার মালিক যখন আসেন, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর করে চলতো ভারী সুন্দর করে। আমার একটু আগে আমার অনুজ, আমার সন্তান সম সেই শুভজিৎ পাড়ি তোমার সঙ্গের সর্বোচ্চ পদাধিকারী সম্পাদক ভারী সুন্দর করে মহাপ্রভুর কথাগুলো বলছি, এই হরে কৃষ্ণ নামের উপরে বলছি, এই কীর্তনের উপর বলছি। পুরুষোত্তম দর্শনে পেলাম, তিনি কীর্তন করছেন, আর সে কীর্তন করছেন এমন করে সমস্ত মানুষগুলো কীর্তন করছেন, তার সঙ্গে কিশোরী অনন্ত মহারাজ, দুর্গানাথ সম্মান সবাই কীর্তন করছেন। বাঁশ গাছগুলো, লম্বা লম্বা বাঁশ গাছগুলো ওই কীর্তনের তালে তালে ঠাকুরের চরণে পড়ছে আর উঠছে, পড়ছে আর উঠছে। কুকুরগুলো লাফাচ্ছে আর পড়ছে, লাফাচ্ছে আর পড়ছে, গরুগুলো লাফাচ্ছে, ঘোড়া লাফাচ্ছে, সমস্ত জীব জন্তু লাফাচ্ছে, গাছের পাতাগুলো লাফাচ্ছে, ঘাটগুলো লাফাচ্ছে এই পুরুষোত্তমের কীর্তন ধ্বনিতে। এই কীর্তন করতে করতে 5-7 বছর কীর্তন করার পরে হঠাৎ ঠাকুর স্টপ করে দিলেন কেন? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? ঠাকুর বললেন কীর্তন সাগরে ঝাঁপ দে, ঝাঁপ দে, ঝাঁপ দে, ব্রহ্ম সাগরে ঝাঁপ দে, এ কথাগুলো বললেন। বলার পরে তিনি কীর্তনটা স্টপ করে দিলেন, আলোচনা কীর্তনে চলে এলেন, বাণী কীর্তনে চলে এলেন। পর বাণী গ্রন্থের বাণীগুলো বলে যাচ্ছে, সেই বাণীগুলো আজকে আমাদের জীবনের অমৃত। তাই তিনি বলে যাচ্ছেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী, বিখ্যাত নর্তন শিল্পী গুরু সদয় দত্ত তার দরবারের দরবারই হয়েছে। ঠাকুর সবাইকে খুব বড় করে ধরতেন। গুরু সদয় দত্তকে বলছেন, আহা, আপনার এই স্বদেশ আন্দোলনের গান আর ওই নাচ, চল কোদাল চালাই বলে এই যে কীর্তনের ঢঙে নাচতে নাচতে আপনি যে এই কোদাল চালানোর গানগুলো গেয়েছেন, স্বদেশ আন্দোলনের গানগুলো গেয়েছেন, প্রত্যেকটা মানুষকে স্বদেশী করে তুলবার জন্য যে গানগুলো গেয়েছেন, অপূর্ব, প্রাণে হিল্লোল টেনে আনে। একটা গান শোনাবেন নাকি দাদা? সঙ্গে সঙ্গে গুরু সদয় দত্ত দেখছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার গান শুনে তাতে কোনো মূল্য নেই, কিন্তু এই পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যদি আমার গান, আমার নৃত্য শিল্প দেখে, তাহলে এটাই আমার জীবনে ধন্য, এটাই আমার কাছে নোবেল পুরস্কার। তিনি গান ধরেছেন, চল কোদাল চালাই বলে গান ধরেছেন, আর এই লাফিয়ে লাফিয়ে গানটা গাচ্ছেন। গানটা হয়ে যাওয়ার পরেই তিনি বলছেন, ডান পায়ে হাঁটুর তলায় কিশোরী মহারাজের ঠাইটা ঢাকানো আছে, মা পায়ের হাঁটুর তলায় সতীশচন্দ্র গোস্বামীর হাঁটুটা ঢোকানো আছে,
সামনে বসে আছেন তার প্রিয় শিষ্য অনন্ত মহারাজ। ঠাকুর বলছেন, গুরু সদাইদা, আমার এই ল্যাংটা ইঁদুর গুলো কেমন নাচে একবার দেখবেন নাকি? এরা কেমন করে গান করে একবার দেখবেন নাকি? বলছেন, হ্যাঁ ঠাকুর দেখবো। বলেই অনন্ত মহারাজের পিছনে টুকুস করে টোকা দিল, ও অন্তা একটু নাচ দেখিয়ে দে রে, একটু গান শুনিয়ে দে। পিনাকি আবার ডুমুরি বাজাও বলে কীর্তন আরম্ভ করেছেন। আর সে কীর্তনটা কেমন হচ্ছে জানেন? একটু আগে কীর্তন শুনছিলেন, কীর্তনটা কেমন হচ্ছে? অ্যাটম ড্যান্স হেরে যাবে তার কাছে, ইলেকট্রনসের মুভমেন্টটা হেরে যাবে তার কাছে। অনন্ত মহারাজ সেই কীর্তনের বিজ্ঞানটা দেখিয়ে দিচ্ছেন। কারে বলে কীর্তন কারে বলে সেটা দেখাচ্ছেন তিনি, নাচ কারে বলে তাকে দেখাচ্ছেন। এই যে পয়েন্ট করছেন, একটা জায়গায় পয়েন্ট, বৃদ্ধ আঙুলটা পড়ছে ডান পায়ে এবং বাঁ পায়ে, লাফিয়ে উঠছেন, সোজা লাফিয়ে উঠছেন অনন্ত মহারাজ। 6 ফুট 3 ইঞ্চি লম্বা এমনতর অনন্ত মহারাজ লাফাচ্ছেন, হাঁটু না মুড়ে একটা মানুষের মাথা সবার লাফিয়ে উঠছেন, তার তলাটা সোজা পা আছে। এবারে লাফাতে লাফাতে ওই দিকে চলে যাচ্ছেন অন্তত 10 ফুট, সেখান থেকে এসে এই পয়েন্টে পা পড়ছে। ডান দিকে চলে যাচ্ছেন 10 ফুট, আবার সেই একই পয়েন্টে পা পড়ছে। এটা হয় এখানে লাফিয়ে যদি 10 ফুট যাই সেখানে পড়বো, কিন্তু তিনি উঠে আসছেন কি করে? তার এই পুতুল নাচের মতো নাচছেন কি করে? গুরু সদয় দত্ত অবাক হয়ে ভাবছে, এই কেমন নাচ রে বাবা, মানুষটা তো ওখানে লাফিয়ে গিয়ে পড়বে, এখানে আবার ফিরে আসছে কি করে? এ কোন অ্যাটম ড্যান্স আরম্ভ হয়ে গেল। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র যে এই কীর্তন জমে উঠেছে, তখন কিশোরী মহারাজ চুলগুলো দাঁড়িয়ে গেছে, সতীশ চন্দ্র গোস্বামী চুলগুলো দাঁড়িয়ে গিয়েছে যে এ কোন নাচ, এইবার তারা উঠবে। ঠাকুর হাঁটু দিয়ে দুজনকে চেপে দিলেন, আর অনন্ত মহারাজকে ঠাক করে চোখটা নাড়লেন, প্রকাশ করে বসে বলল, জান এরা দুজন উঠলে তাণ্ডব কীর্তন আরম্ভ হবে। ওই যে কীর্তন স্টপ। আচ্ছা, কীর্তন স্টপ করলেন কেন? আলোচনার মধ্যে চলে এলেন কি করে? বাণী দেওয়ার মধ্যে এলেন কেন? একবার কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগলো না? একটু আগে কীর্তন হচ্ছে, প্রত্যেকটা কীর্তনের একটা রস আছে। নবদ্বীপ থেকে, নদিয়া থেকে দই, পনির, মুখ টুমুখ সব খাবার নিয়ে যাওয়ার জন্য নৌকো করে ভক্তকে আদেশ করেছেন ঠাকুর। আর এই ভক্তটি একটা মাঝিকে নিয়ে যাচ্ছে, গৃহপাত থেকে দুধ টুধ মুখ টুমুখ সব কিনে নিয়ে এবারে আসছেন পর্ণাহিমায় উত্তরবঙ্গ। এবারে যখন আসছেন মাঝ নদীতে, পদ্মার ভয়ঙ্কর রাক্ষস পদ্মা, মাঝখানে তুফান উঠেছে, আর তুফান ওঠার সঙ্গে সঙ্গে মাঝি আবার নৌকোটা ব্যাক করেছে নবদ্বীপের দিয়ে, নদিয়া দিয়ে। ঠাকুর বলেছেন এই টাইমের মধ্যে পৌঁছাতে, তুমি চলো, তুমি একদম পিছবে না, আমরা এগিয়ে যাওয়া হাঁটি, আমরা এগিয়ে যাই, পিছিয়ে কখনো হাঁটি না, আমরা এগিয়ে যাই। এগিয়ে চলো, এগিয়ে চলো। এই এগিয়ে চলেছে মাঝি, বলছে আমি যেতে পারবো, তাহলে যাও আমার কাছে। এইবার তিনি জীবনে কখনো হাল ধরেননি, ওই নৌকার হাল ধরেছেন। গুরুর নাম নিয়ে ভাষান্তরী যেদিন ডুবে যাবে রে, সেদিন সূর্য চন্দ্র গ্রহ তারা তারাও ডুবে যাবে রে বলে কীর্তন ধরতে ধরতে তিনি গাইতে গাইতে হালটা ধরেছেন, আর নৌকাটা চলছে। হঠাৎ মাঝখানে নৌকা রেখে দাঁড়িয়ে গেছে এক হাঁটু জল। কে যেন তাকে বলছে নাম, এখানে নেমে দাঁড়া। নেমে দাঁড়ালো, আবার নদী নর্মাল হয়ে গেল। এপারে চলে এলো, ঠাকুর বলছেন কিরে কেমন করে? বললে ঠাকুর ও করে কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর তোমার নাম করে যখন নৌকাটা চালু করলাম, দেখলাম এই পদ্মা, রাক্ষসী পদ্মা, 40 ফিট নিচে যা জল, সেই জায়গাটা হয়ে গেল এক হাঁটু জল। আমি সেখানে নেমে দাঁড়ালাম, তুমি বললে আমি শুনলাম, এই তুমি বললে আমি শুনলাম। কীর্তনটা ঠিক তাই। ঠাকুর বলছেন কীর্তন করার পরে 45 মিনিট বসে নাম করতে হবে, 8 ঘন্টা 3 কোয়ার্টার নাম না করলে হবে না। তাই কীর্তন করার সঙ্গে সঙ্গে নাম করতে হয়। তাই একটা সংবিধান সৃষ্টি করার চেষ্টা করেছি এবং মানুষ এটা মেনে নিয়েছে। আগে গান কীর্তন যা হবার হবে, তারপর আলোচনা স্রোত বইতে থাকবে। আলোচনাটা কেমন? কীর্তন হচ্ছে গাইল, দেখবেন এখানে মায়েরা দাদারা সবাই এর মনে করছে, কেউ তো হাত তুলে, হ্যাঁ, কিন্তু এটার পরে আর কিন্তু নাম ধ্যানে কেউ বসলো না। ভাগ্য ভালো যেহেতু আলোচনা হচ্ছে, তাই মায়ের এখানে চুপচাপ বসে আছে, দাদারাও চুপচাপ বসে আছে বলে। এই নাম ধ্যান না হলে কি হবে? ওই সব যে অপরাধ হয়েছে মুহূর্তে নিচের দিকে নেমে গিয়ে কাম কামনা সব বইতে থাকবে। কীর্তনের রস এমনি নয়, রসার সাধন করতে হয়। তাই মহাপ্রভু চৈতন্য বলছেন, এই হরিনাম নয় রে মাধাই, এই হরিনাম নয়, এই হরিনামের মধ্যে মাধাই আর হরিনাম নয়, সেই হরিনাম নিয়ে যায় মাধাই ওই হরিনামের কাছে, ওই হরিনামের মধ্যে মাধাই
এই জগৎ বন্ধু আছে। কোন হরিনাম? কোন হরিনাম? কৃষ্ণ নাম। কোন কৃষ্ণ নাম? যুগে যুগে যখন তিনি আসেন তিনি আকর্ষণকারী, আর তিনি হচ্ছেন নামধারী, তিনি নাম দেন, তার নামটাই কৃষ্ণ নাম। আমরা উল্টো বুঝলিলাম। আমরা যখন কীর্তন করে দেখবেন কতগুলো ভজনা করি দেখেন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, 8 জন হয়ে গেল, 4 জন। ভজ হরে কৃষ্ণ হরে রাম, 8 জন ভজনা করছি। এত নিষ্ঠা আমাদের জীবনের গতি, আমরা ঈশ্বর ভুলে গেছি। আমরা ভুলে গেছি। আমাদের মধ্যে এক ভক্তি বিচিত্রতা কৃষ্ণের যে কথা, এক ভক্তি পরম ভক্তি, সেই এক ভক্তি থেকে আমরা সরে এসেছি কোনো জানতে। আমরা সেখান থেকে সরে আসি যখন, তখন মহাপ্রভু কি বললেন? তিনি বলছেন এই নয় মোর শেষ অবতার, এই বাদে আছে আরো 2 অবতার। কীর্তন আনন্দ রূপ হইবে আমার, এই মতো তোমার সব আমার সঙ্গে কীর্তন করিবে নানা রঙ্গেই বঙ্গে। আমার এই অবতারে হবে না। আমি বলতে চেয়েছিলাম কৃষ্ণ নাম করো, তোমরা হরে কৃষ্ণ করতে থাকবে। তোমরা আমার কথা শুনলে না। আমি বারণ করলাম এই হরিনাম নয়, তবুও তোমরা আমার কথা শুনলে না। আমি বললাম এই গেরুয়া বসনধারী সন্ন্যাসী সাজতে আসেনি। আমি বললাম সন্ন্যাস লইনি, যাবে সন্ন হইল মন, কিলাপ সন্ন্যাসে আমার প্রেম প্রয়োজন। তোমরা কেউ বুঝলে না। এই বোঝানোর জন্যই আমাকে আবার আসতে হলো হোয়াট সন্ন্যাস। রামকৃষ্ণ পরমহংস এলেন, সন্ন্যাস কারে করে দেখিয়ে দিলেন। সারদা মা তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো তুমি আমাকে কেমন চোখে দেখো? সারদা মার কথা শুনে রামকৃষ্ণ বলছেন, তোমাকে কেমন দেখি শুনবে? আমার এই যে মন্দিরের জগদম্বা, ওই ভবতারিণী, এই ভবতারিণীর জীবন্ত মূর্তি তুমি। পুরুষোত্তম শ্রী ঠাকুর আমরা বলছেন প্রত্যেকটা মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়ে যে তোর মা। কে বলবে? এমন করে কে শেখাবে? আমার সুব্রত বাচ্চা ছিল। সুব্রত যখন এখানে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, সে যখন সেই চন্দনে ফোঁটা দিতে এসছে, তখন তাকে সুস্মিতা মা নাকি বলে যেন বলতো। একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়েকে বলছে মা। ঠাকুর কি সুন্দর বলছেন, প্রত্যেকটা মেয়েই তোর মা। এই আচরণশীল আচার্য পুরুষোত্তমের সেখানে প্রয়োজন। রামকৃষ্ণ বলে গেলেন হ্যাঁ, আমরা হয়ে গেলাম আর এক। রামকৃষ্ণ পরমহংসদেব 11 জনকে দিলেন সন্ন্যাস বসন, আর একটা সন্ন্যাসী বস্ত্র তিনি তুলে রাখলেন গিরিশ ঘোষের জন্য। আমরা বুঝলাম না কারে বলে সন্ন্যাস। তার মানে গিরিশ ঘোষকে আইডেন্টিফাই করছেন খাঁটি সন্ন্যাসী বলে। একজন মৎখর মাতাল সংসারী, তাকে তিনি সন্ন্যাসী বলে আইডেন্টিফাই করছেন। এরপরেও আমাদের কিন্তু শিক্ষা হলো না, আমরা ভুলে গেলাম। মহাপ্রভুর কথা আমরা ভুলে গেলাম যে তিনি আবার আসবেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে এলেন, আমরা কিন্তু তাকে গ্রহণ করলাম না, তাকে বর্জন করলাম। আবার রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন আমি সব জ্ঞান দিয়ে গেলুম নি। কেমন জানেন? মহামতি বিবেকানন্দ তিনি বসে আছেন, ব্রহ্মানন্দ বসে আছেন, বলরাম বসু বসে আছেন, রামচন্দ্র দত্ত বসে আছেন। সবাই যখন বসে আছেন কাশীপুর উদ্যান বাটিতে, তখন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব কষ্ট পাচ্ছেন, ক্যান্সারের যন্ত্রণা, তার গলা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আর সেই সময় বিবেকানন্দ হচ্ছেন যিনি ব্যথাহারী ভগবান, যিনি জগতের সমস্ত ব্যথাকে নিরসন করবার জন্য এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন। সেই রামকৃষ্ণ পরমহংসদেব যাকে আমি ভগবান বলে পূজা করেছি, ইনি কি সেই ভগবান? ভগবান হলে তিনি ব্যথা নিরাকরণ করবেন। ব্যথায় এত কষ্ট পাবেন কেন? যন্ত্রণা এত কাঁচাবেন কেন? তাহলে এই ভগবানের কোথাও গলদ আছে। সঙ্গে সঙ্গে দিনদিনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ও নরেন তোর সন্দেহ এখন গেল না রে, তোর সন্দেহ এখনো গেল না। তাই রাম দাপরের কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণের শালা, তোর বেদান্তের দিক থেকে নয়, অর্থাৎ তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তুই আমাকে চিনতে পারবি না, তুই আমাকে বুঝতে পারবি না, আমাকে ভালোবাসতে পারবি না। বেদান্ত দিয়ে কখনো ভক্তি রাজ্যের সম্রাটকে চেনা যায়। ভক্তির সম্রাট শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মাতৃভক্তির আধার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলছেন আমি আবার আসবো। 2 বৎসরের মধ্যে আমার দেহ হবে। ভারতবর্ষের উত্তর পূর্ব কোণে আমি আবার আসবো। পাবনা হিমায়তপুর, কলকাতা থেকে উত্তর পূর্ব কোণ পড়ে, সেই পাবনা হিমায়তপুরে ঠিক 2 বৎসরের পরেই হচ্ছে রামকৃষ্ণের পরেই বিবেকানন্দ এই পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্র আবির্ভূত হবেন। তিনি আবির্ভূত হয়ে তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে নিলেন।
তার দরবারে যায়নি এমন কেউ নেই। বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, পণ্ডিত সবাই গিয়ে তার চরণ তলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, এই জীবনটাকে সার্থক করে নিয়েছে।